হ্যালো স্টুডেন্ট, স্টাডি সায়েন্স অ্যাড্রেসেম চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভ্যালেন্সি এবং কেমিক্যাল বন্ডিংয়ের থার্ড পার্ট ভ্যালেন্সি অ্যান্ড কেমিক্যাল বন্ডিংয়ের। দেখো প্রথম কোশ্চেন এবং আসছে 471 নম্বর প্রশ্ন। কী বলছে 471? বলেছে যে বিকজ carbon is a tetrahedron and due to its covalent bonding carbon represent অপশান এ হাইড্রোকার্বন, অপশান বি সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, অপশান সি মালফরমেশন আর অপশান ডি চেন বন্ডিং। বলছে কি 471 প্রশ্নে বলেছে যে বিকজ কার্বন ইজ এ টেট্রাহেড্রন, যেহেতু কার্বন চতুর্যোজী এবং সেটি কী বন্ধন করে? সমযোজী বন্ধন করে। তবে কার্বন কোন ধরনের বন্ধনে পার্টিসিপেট করে? কার্বন কী ধরনের বন্ধন তৈরি করে? অপশান এতে বলেছে হাইড্রোকার্বন কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ করে শুধুমাত্র। অপশান বি তে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, শুধুমাত্র সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড করে। অপশান সিতে কী বলেছে? ম্যালফরমেশন। আর অপশান ডিতে বলেছে চেন বন্ডিং, মানে চেন বন্ডিং মানে শৃঙ্খল বন্ধন করে। আমরা জানি কি কার্বন কী হয়? কার্বন চতুর্যোজী, অর্থাৎ কার্বন ইলেকট্রনের 2.4, অর্থাৎ কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন থাকে। তাই কার্বন তার অষ্টক পূরণ করার জন্য অন্য কোনো মৌলের সাথে 4টে বন্ধনে অংশগ্রহণ করে। কী বন্ধনে অংশগ্রহণ করে কার্বন? 4টি সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। সমযোজী বন্ধনে এই সমযোজী বন্ধন 4টে বন্ধন কী করে হতে পারে? 4টে এক বন্ধন হতে পারে, 4টে দুটো দ্বিবন্ধন হতে পারে, অথবা ত্রিবন্ধন হতে পারে। একটা একটি বন্ধন এবং একটি এক বন্ধন। কার্বন যখন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে তখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধন যৌগ তৈরি করতে পারে এবং কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি করতে পারে। এবং এটা অনেক দূর পর্যন্ত শৃঙ্খল, মানে বড় শৃঙ্খল চেন গঠন করতে পারে। সেই জন্য কার্বন কার্বন চেন বন্ধন তৈরি হয়। বোঝাও? দেখো কী বলেছে যে কার্বন চতুর্থযোজী মৌল এবং কার্বন কী করে? কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে সমযোজী বন্ধন তৈরি করে। এই কার্বন তার 4টে সমযোজী বন্ধন কীভাবে তৈরি করতে পারে? কার্বন কার্বন এক বন্ধন গঠনের মাধ্যমে, কার্বন কার্বন দ্বিবন্ধন গঠনের মাধ্যমে, অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন গঠনের মাধ্যমে। এবং এই কার্বনের যে বাকি 3টে হাত সেটা অন্য কার্বন অথবা অন্য হাইড্রোজেন বা অন্য এলিমেন্টের সাথে যুক্ত হতে পারে। এইভাবে কার্বন একটি শৃঙ্খল মানে চেন গঠন করতে পারে, আমি বড় বড় শৃঙ্খল গঠন করতে পারে। তাই আমাদের উত্তর হবে অপশান ডি, কার্বন চেন বন্ডিংয়ে যেতে পারে। তারপরে 472 নম্বর প্রশ্ন কী বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রপার্টি অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রপার্টি অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোনটি কোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রপার্টি নয়? কোভ্যালেন্ট মানে সমযোজী বন্ধনের কোনটি ধর্ম নয়? অপশান এ বলেছে লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। অপশান বি বলেছে হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। অপশান সি বলেছে উইক কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, তাপ এবং তড়িতের খুব দুর্বল পরিবাহক। আর অপশান ডিতে বলেছে ইনসলুবল ইন ওয়াটার অ্যান্ড সলিবল ইন অর্গানিক কম্পাউন্ড। এরা জলে দ্রবীভূত হয় না, কিন্তু অর্গানিক সলভেন্টে দ্রবীভূত হয়। কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে সমযোজী যৌগ। সমযোজী যৌগগুলো কী হয়? ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয়। সমযোজী বন্ধন কী করে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয়। অর্থাৎ এ ও বি যদি সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে তখন কী করে? এ নিজের একটা বহিস্থ কক্ষের আউটারমোস্ট সেলের একটা ইলেকট্রন দেয়, বি তার আউটারমোস্ট সেলের একটা ইলেকট্রন দেয়, দিয়ে কী করে? এরা একটা ইলেকট্রন জোড় গঠন করে এবং সেই ইলেকট্রন জোড়টা দুজনাই ব্যবহার করে। এরা যেটা কী করে? দুজনাই সমান পরিমাণে ব্যবহার করার মাধ্যমে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ধনের সৃষ্টি হয় সেই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। যদি সমযোজী বন্ধনের একটি ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয় সেখানে সমযোজী বন্ধন দুর্বল সমযোজী বন্ধন হয়। সমযোজী বন্ধন অনেকটা আয়নীয় বন্ধনের থেকে অনেক বেশি দুর্বল। অনেক বেশি দুর্বল হওয়ার জন্য কী হয়? সমযোজী বন্ধনের যে গঠিত যৌগগুলো, সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। কম হয় কী গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। উত্তর কী হবে? এখানে উত্তর হবে অপশান বি, কারণ এটা দেওয়া আছে হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। সেজন্য এবার যেহেতু বলছে নট কারেক্ট, নট প্রপার্টি, সেজন্য উত্তর হবে অপশান বি। নেক্সট 473 নম্বর প্রশ্ন। 473 প্রশ্নে কী বলেছে? কোভ্যালেন্ট বন্ডস আর ফর্মড বাই বন্ডিং বিটুইন টু অ্যাটমস। কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধন তৈরি হয়
দুটো অ্যাটমের মধ্যে কীভাবে বন্ধন তৈরি করে? অপশান এ শেয়ারিং অফ প্রোটনস, প্রোটন শেয়ার করে। অপশান বি ট্রান্সফার অফ প্রোটন, প্রোটন পুরোপুরি ট্রান্সফার করে। অপশান সি ট্রান্সফার অফ ইলেকট্রন, ইলেকট্রন ট্রান্সফার করে। আর অপশান ডি কী বলেছে? শেয়ারিং অফ ইলেকট্রন, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে। যে সমযোজী বন্ধন গঠিত হয় এর মাধ্যমে, অপশান ডি শেয়ারিং অফ ইলেকট্রন, শেয়ারিং অফ ইলেকট্রনস, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। নেক্সট কত 473 নম্বর প্রশ্ন কী বলেছে? কোভ্যালেন্ট কম্পাউন্ডস ড্যাশ, কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কী হয়? অপশান এ কী বলেছে? দে আর ফর্মড বাই শেয়ারিং ইলেকট্রনস ইন জয়নিং অ্যাটমস, দে আর ফর্মড বাই শেয়ারিং ইলেকট্রন ইন জয়নিং অ্যাটম। অপশান বি বলেছে অল অফ দিস। অপশান সি বলছে আর দ্য উইক কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি। আর অপশান ডি থেকে বলছে লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট অফ। বলছে কোভ্যালেন্ট কম্পাউন্ডস, এখানে কোভ্যালেন্ট কম্পাউন্ডসের প্রপার্টিস দেওয়া আছে বা কীভাবে তৈরি হয়, কী প্রপার্টিস দেওয়া আছে কোভ্যালেন্ট কম্পাউন্ডে, কোনটা ঠিক? অপশান এ বলছে দে আর ফর্মড বাই শেয়ারিং ইলেকট্রন ইন জয়নিং অ্যাটমস, তারা কী করে? যে অ্যাটমগুলো সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয়। এটা ঠিক, সরি, যেটা ঠিক বি সি ডি। বি এ কী বলেছে? অল অফ দিস। দেখো বাকি অপশানগুলো কিন্তু সি এ বলছে আর দ্য উইক কন্ডাক্টর অফ অ্যান্ড ইলেকট্রিসিটি, মানে তড়িতের খুব খারাপ পরিবাহক হয়। তো এটা সমযোজী যৌগগুলো এরকম হয়। আর ডিতে কী বলেছে? লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট, এদের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট কি অনেক কম হয়। তাহলে উত্তর আমাদের কী হচ্ছে? এ সি এবং ডি ঠিক হওয়ার জন্য অপশান বি, যেহেতু অল অফ দিস আছে এখানে, তাই উত্তর আমাদের অপশান বি। নেক্সট কত 475 নম্বর প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বন্ডস বিটুইন টু অ্যাটমস অফ এ কোভ্যালেন্ট বন্ড ক্যান বি। the maximum number of bonds between two atoms of a covalent bond can be, মানে দুটো পরমাণুর মধ্যে যখন সমযোজী বন্ধন তৈরি হয় তখন ম্যাক্সিমাম কতগুলো বন্ধন হতে পারে? যখন দুটি যৌগের ভিতরে বা দুটি কি মৌলের ভিতরে সমযোজী বন্ধন গঠিত হবে তখন ম্যাক্সিমাম সমযোজী বন্ধন হবে কতগুলো? ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ সমযোজী বন্ধন, সর্বোচ্চ সমযোজী বন্ধন হয় 3টে। ম্যাক্সিমাম সমযোজী বন্ধন হয় কতগুলো? 3টে। উদাহরণস্বরূপ আমরা দেখি কি, আমরা জানি সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন কারা দেখায়? আর সমযোজী এক বন্ধন হয় F2 H2 Br2 এইসব যৌগে দেখায় কি সমযোজী এক বন্ধন। এবং কার্বন কার্বন এক বন্ধন দেখা যায় কার মধ্যে? অ্যালকেনের মধ্যে। কার মধ্যে? অ্যালকেন টাইপ যে যৌগ তার মধ্যে। সমযোজী দ্বিবন্ধন দেখা যায় কাদের মধ্যে? দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন দেখা যায় অক্সিজেন O2 এবং কার্বন কার্বন দ্বিবন্ধন দেখা যায় তাদের বলা হয় কি? তাদের বলা হয় অ্যালকিন টাইপ যৌগ, অ্যালকিন। সমযোজী ত্রিবন্ধন দেখা যায় কার মধ্যে? তো অ্যালকিনের উদাহরণ কি? এখানে অ্যালকিনের উদাহরণ দেখানো CH3CH3, অথবা এটা C2H6 হিসাবেও লেখা যায়, বা CH4, এরাও কি এক বন্ধন দেখায়। তারপরে কি আছে? ত্রিবন্ধনে কি দেখায়? C2H4, মানে C ডবল বন্ড C, এই হাতে দুটো H, এই হাতে দুটো H, এটা হচ্ছে উদাহরণ সমযোজী ত্রিবন্ধন। সমযোজী ত্রিবন্ধনের উদাহরণ কি? সমযোজী ত্রিবন্ধন হচ্ছে নাইট্রোজেন N2, অর্থাৎ দুটি N পরমাণু পরস্পরের মধ্যে 3টে বন্ধন দ্বারা যুক্ত হতে পারে। আর কার্বন কার্বন ত্রিবন্ধন দেখায়, এদের উদাহরণ কি হচ্ছে? অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, এটা কী টাইপের যৌগ? এটা হচ্ছে অ্যালকাইন টাইপের যৌগ, অ্যালকাইন। বোঝা গেল যে সর্বোচ্চ সমযোজী বন্ধন হয় 3টে, দুটি পরমাণুর মধ্যে, মানে দুটি সেম টাইপ পরমাণুর মধ্যে সর্বোচ্চ সমযোজী বন্ধনের সংখ্যা হয় 3। উত্তর অপশান সি। নেক্সট কত নম্বর আছে? 476। দেখো কোশ্চেন, ইজি কোশ্চেন, কোশ্চেন পড়ে নিজেরা ট্রাই করো উত্তর দেওয়ার। কোশ্চেন পড়ে ভিডিও পজ করে নিজেরা ট্রাই করো। অপশান কী বলেছে? 476 প্রশ্নে, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ কপার
ইন কিউপ্রাস অক্সাইড। ইন কিউপ্রাস অক্সাইডের যে কপার তার যোজ্যতা কত। এবার আমাদের কিউপ্রাস অক্সাইড যেটা কপার কি ধরনের মৌল? কপার সন্ধিগত মৌল। কপার সন্ধিগত মৌল। বা সন্ধিগত মৌলগুলো একাধিক জারণ অবস্থা দেখায়। সন্ধিগত মৌল কি দেখায়? একাধিক জারণ অবস্থা, একাধিক যোজ্যতা শো করে। কারা? সন্ধিগত মৌলগুলো কি করে? একাধিক যোজ্যতা শো করে। এখন একাধিক যোজ্যতা শো করলে যখন একটি মৌল দুটো আলাদা আলাদা যোজ্যতা শো করবে, তখন একটা যোজ্যতা হয় কম যোজ্যতা, একটা যোজ্যতা হয় বেশি যোজ্যতা। একটা কি হয়? কম যোজ্যতা, আর একটা কি হয়? একটা হয় বেশি যোজ্যতা। তো কম যোজ্যতা এবং বেশি যোজ্যতা। কম যোজ্যতা যখন নামকরণ করা হয় তখন লাস্টে যোগ হয় কি? আস। লাস্টে কি যোগ হয়? আজ। কম যোজ্যতার মৌল যে যৌগগুলো তাদের লাস্টের নামকরণে যুক্ত হয় আস, আর বেশি যোজ্যতার মৌলগুলো লাস্টের নামকরণে যুক্ত হয় ইক। বুঝে গেল? কম যোজ্যগুলোর নামকরণ করা হয় আস এবং বেশি যোজ্যগুলো হয় ইক। এবার আমরা জানি সকলে যে কপার মানে সিইউ কি যোজ্যতা দেখায়? +1 Cu+2। তো কপার কি দেখায়? Cu+1 এবং Cu+2। এবার Cu+ যখন যৌগ তৈরি করবে, মানে Cu1+ যখন যৌগ তৈরি করবে, তখন তার নাম হবে কি? কিউ প্লাস। তখন তার নাম কি হবে? কিউ প্লাস। আর যখন Cu2+ যৌগ তৈরি করবে তখন তোর নাম কি হবে? কিউ প্রিক। তো নামকরণ করবে কিউ প্রিক। যেহেতু অক্সিজেন বলেছে, এর নাম সংকেত হবে Cu2O, কিউপ্রাস অক্সাইড, আর এটা হবে CuO। বোঝা গেল? যেহেতু অক্সিজেন দ্বিযোজী, তাই কিউপ্রাস অক্সাইডের সংকেত Cu2O। এখানে Cu এর যোজ্যতা +1 এবং অক্সিজেনের যোজ্যতা -2, এবং কিউপ্রিক অক্সাইডের সংকেত হচ্ছে CuO। এখানে Cu এবং O দুটোই দ্বিযোজী মৌল। এবার আমাদের যে কিউপ্রাস অক্সাইডের কপারের জারণ সংখ্যা হবে কত? +1। কত হবে? 1। উত্তর হবে কি আমাদের? অপশান এ, 1। আশা করি বোঝা গেল। এরকম উদাহরণস্বরূপ তোমরা জানতে পারো, অনেক সময় জানতে ফেরিক এবং ফেরাস এবং ফেরিক দিয়েও জানতে চাই। ফেরাস মানে কি? Fe2+, আর ফেরিক মানে Fe3+। কারণ আয়রন 2+ এবং 3+ দুটো জারণ অবস্থা, দুটো ভ্যালেন্সি দেখায়। তো দুটো ভ্যালেন্সি দেখালে কি হবে? কম ভ্যালেন্সি মানে +2কে বলা হয় ফেরাস, আর বেশিকে বলা হয় ফেরিক। যেমন উদাহরণ হিসেবে দেখতে পারি ফেরাস FeCl2 ফেরাস ক্লোরাইড, আর FeCl3 ফেরিক ক্লোরাইড। নেক্সট 477 নম্বর প্রশ্ন। কি আছে 477-এ? হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাজ 3 ভ্যালেন্স ইলেকট্রনস। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাজ 3 ভ্যালেন্স ইলেকট্রন। আগের ভিডিওতে এরকম কোশ্চেন 2-3 রিপিট হয়েছে, তো দেখে নাও কী করে করবে এটা। অপশান নিতে আছে অ্যালুমিনিয়াম, অপশান বিতে কী আছে? অপশান বিতে আছে Ag, অপশান সিতে আছে Au, আর অপশান ডিতে আছে কি? Ca, ক্যালসিয়াম। তবে এটা তোমরা অনেকেই দেখেছো আগের ভিডিওতে কী করবে যে Al কি অবস্থা দেখায়? Al3+ জারণ অবস্থা দেখায়, কারণ Al এর পরমাণু ক্রমাঙ্ক 13, ইলেকট্রন স্কোর কত? 2,8,3, তাই তৈরি ইলেকট্রন 3টি ইলেকট্রন ছেড়ে দিয়ে Al3+ তৈরি হতে পারে। অ্যালুমিনিয়াম কী হতে পারে? Al3+ তৈরি হতে পারে। তাই অ্যালুমিনিয়ামের 3টে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। অ্যালুমিনিয়ামের কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে? 3টে। উত্তর আমাদের অ্যালুমিনিয়াম। এই দুটো Ag মানে কি? Ag মানে হচ্ছে রূপো বা সিলভার, তাই তো? এই হচ্ছে রূপো বা সিলভার পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থান করে? সিলভার পর্যায় সারণীতে 11 নম্বর গ্রুপে অবস্থান করে, গ্রুপ নম্বর 11তে অবস্থান করে, এবং সেই জন্য একে বলা হয় মুদ্রা ধাতু বলা হয়। 11 নম্বর গ্রুপকে কী বলা হয়? মুদ্রা ধাতুর গ্রুপও বলা হয়। কারণ কি 11 নম্বর গ্রুপে কী থাকে? কপার থাকে, সিলভার থাকে, আর গোল্ড থাকে। কপার, সিলভার এবং গোল্ড থাকে। এদের জারণ অবস্থা দেখায় কত? এদের ভ্যালেন্সি কত দেখায়? 1 অথবা 2। আর কি আছে? এটা সেই 11 নম্বর গ্রুপে অবস্থিত, এবং এটি মুদ্রা ধাতু নামে পরিচিত।
আর লাস্টে আছে সি এর কত থাকে লাস্ট কক্ষে ইলেকট্রন, সি এর টোটাল 20, ইলেকট্রন হলো 2,8,8,2, অর্থাৎ শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2। ব্যালেন্স ইলেকট্রন কতগুলো? দুটো। এটা আমাদের উত্তর গেল অ্যালুমিনিয়াম। নেক্সট কত 478 নম্বর প্রশ্ন। দ্য অ্যাটমিক নাম্বার অফ ম্যাগনেসিয়াম ইজ 12। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12। হোয়াট উইল বি ইটস ভ্যালেন্সি? এর যোজ্যতা কত হবে? The atomic number of magnesium is 12. What will be its valency? এর যোজ্যতা কত হবে? তো Mg ম্যাগনেসিয়ামের চিহ্ন, পরমাণু ক্রমাঙ্ক 12, ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 2টো, তো টোটাল 12টা ইলেকট্রন হয়ে গেছে। টোটাল 12 ইলেকট্রন হওয়ার জন্য ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত হবে? +2 না -2? যখন ম্যাগনেসিয়াম কোনো বন্ধনে অংশগ্রহণ করবে তখন সে অষ্টক পূরণ করার জন্য এম কক্ষে 2টো ইলেকট্রনকে বর্জন করবে। কী করবে? এম কক্ষে 2টো ইলেকট্রনকে বর্জন করবে। এম কক্ষে 2টো ইলেকট্রন বর্জন করে তৈরি হবে কি 2,8 Mg2+। Mg2+ তৈরি হবে এবং ইলেকট্রন হিসাবে 2,8। সেই জন্য বলা হয় Mg এর ভ্যালেন্সি কত? +2। যে ইলেকট্রন বর্জন করে তার প্লাস সাইন হয়, আর যে ইলেকট্রন গ্রহণ করে তার মাইনাস সাইন হয়। 479 নম্বর প্রশ্ন। 479 নম্বরে কি বলেছে? ইন অ্যামোনিয়া দ্য ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইজ। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। অ্যামোনিয়াতে এন এর ভ্যালেন্সি কত জানতে চেয়েছে। অ্যামোনিয়াতে কার এন এর ভ্যালেন্সি কত? অ্যামোনিয়াতে এন এর ভ্যালেন্সি কী করে বের করবো? দেখো অ্যামোনিয়া যে NH3 তৈরি হয়েছে সে 3খানা এইচের সাথে যুক্ত হয়েছে। কটা এইচের যুক্ত হয়েছে? এইচের সাথে 3টে এইচ, 3টে এইচের সাথে যুক্ত হয়েছে। আর যেহেতু এইচ কি, এইচ হচ্ছে একযোজী মৌল, একযোজী মৌল, এইচ হচ্ছে একযোজী মৌল। তাই যেহেতু 3টে এইচের সাথে অ্যামোনিয়া এন যুক্ত অ্যামোনিয়া তৈরি করেছে, তাই এন এর যোজ্যতা কত হবে? 3 হবে। এন এর যোজ্যতা কত হবে? 3 হবে, কারণ 3 যদি এটা কি এইচ হচ্ছে একযোজী, 3খানা হাইড্রোজেন থাকলে 3টে প্রত্যেকে একটা একটা করে যোজ্যতা, তাহলে টোটাল যোজ্যতা হচ্ছে 3। সেই জন্য নাইট্রোজেন যখন যুক্ত হয়েছে হাইড্রোজেনের সাথে, তার জন্য নাইট্রোজেনের যোজ্যতা কত আসবে? 3। নেক্সট 480। দেখো একদম স্ট্রাকচার তুলে দিয়ে কোশ্চেন দিয়েছে। স্ট্রাকচার বলেছে গ্যাস ইজ নট এ কোভ্যালেন্ট মলিকুল। যে 4টে অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটি কোভ্যালেন্ট মলিকুল নয়? কোভ্যালেন্ট মানে কি? কোভ্যালেন্ট মানে সমযোজী। কোভ্যালেন্ট মানে বাংলায় বলা এটা সমযোজী। কোনটি সমযোজী মৌল নয় বলেছে, হবে না। অপশান এতে দেওয়া আছে Ca2+O2-, বিতে কী দেওয়া আছে? অপশান এতে কী দেওয়া আছে? Ca2+O2-। অপশান বিতে দেওয়া আছে কত? স্ট্রাকচারে এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা কি জলের স্ট্রাকচার। অপশান সিতে কী দেওয়া আছে? অ্যামোনিয়া। অপশান ডিতে কী দেওয়া আছে? অপশান ডিতে দেওয়া আছে CCl4। যেহেতু সিকে সেন্টার করে 4টে সিএল রয়েছে, এটা কিসের স্ট্রাকচার? CCl4 এর। এটা কিসের? H2O। এটা কি NH3। এর মধ্যে কি এটা সমযোজী এক বন্ধনে যুক্ত জল, এটাও সমযোজী বন্ধনে যুক্ত, CCl4 সমযোজী বন্ধনে যুক্ত। কিন্তু দেখো এটাই কি আছে? এটাই আয়ন উপস্থিত রয়েছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন উপস্থিত রয়েছে। কারণ কোন স্ট্রাকচারে? অপশান এতে CaO-তে Ca2+ অর্থাৎ ক্যাটায়ন রয়েছে, দ্বিযোজী ক্যাটায়ন, এবং O2- দ্বিযোজী অ্যানায়ন আছে। দুটো ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে তৈরি হওয়ার জন্য CaO কি একটি কোভ্যালেন্ট যৌগ নয়। এটি কি যৌগ? একটি আয়নিক যৌগ। এটি কি যৌগ? আয়নীয় বা তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ। উত্তর হবে আমাদের, উত্তর হবে অ্যান্সার হবে অপশান এ উত্তর আমাদের কোশ্চেনের। তারপরে 481, 481, দ্য ভ্যালেন্স অফ ক্লোরিন রিলেটিভ টু অক্সিজেন ইজ। দ্য ভ্যালেন্স অফ ক্লোরিন রিলেটিভ টু অক্সিজেন ইজ কত? কার বলছে? ক্লোরিন। তো ক্লোরিন আগের দিনের সিএল বা ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক লেখানো ছিল আগের দিনের ভিডিওতে। যারা দেখনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। আর এই যে ভিডিও সেশন তোমাদের আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে কোনো পরীক্ষা, গ্রুপ ডি, এনটিপিসি, জেই, এএলপি, প্যারামেডিক্যাল, কনস্টেবল, আরপিএফ এর কনস্টেবল, যে কোনো পরীক্ষার জন্য তোমাদের এটা
প্রচণ্ড হেল্পফুল হবে। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে ভালোভাবে দেখবে এবং কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে কোশ্চেন নম্বর দিয়ে যে এত নম্বর কোশ্চেন তোমাদের সমস্যা হয়েছে। আমি পরবর্তীতে সেই কোশ্চেনগুলো আবার আলোচনা করে দেবো। তাই সকলকে বলবো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে সায়েন্সের কেমিস্ট্রি এবং ফিজিক্স বোথ টপিকই তোমাদের এখান থেকে কমপ্লিট করানো হবে। দেখো তার 81 নম্বর কোশ্চেনে বলেছে সিএল এর পরমাণু ক্রমাঙ্ক কত হয়? 400। যারা জানো না যেখানে 17, আর যারা জানো 17 লিখে ইলেকট্রন বিন্যাস করে দেখো কত হয়। ইলেকট্রন বিন্যাসগুলো কত হয়? 2,8,7। 2,8,7 এটা কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। ইলেকট্রন বিন্যাস 2,8,7 কেন হলো জানতে অবশ্যই যে ভ্যালেন্সি এবং কেমিক্যাল বন্ডিংয়ের পার্ট 1 ফার্স্ট ভিডিওটি অবশ্যই দেখে নিও। এখানে ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি প্রসিডিউর সব কিছু বলে দেওয়া আছে। তো এখানে কত হবে? এটা গেল 2,8,7। তো ইলেকট্রন বিন্যাস করলে আমরা পেলাম 2,8,7, অর্থাৎ শেষ কক্ষে এম কক্ষে কটা ইলেকট্রন? 7খানা ইলেকট্রন। ইলেকট্রন কটা? 7টা ইলেকট্রন। তাই 7টা ইলেকট্রন হওয়ার জন্য এই অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন নিলেই তার অষ্টক পূরণ হয়ে যায়। এবং এখান থেকে আমরা জানতে চাইছি এর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত। বলতে চাইছি কি দ্য ভ্যালেন্স অফ ক্লোরিন রিলেটিভ টু অক্সিজেন ইজ, অক্সিজেনের সাপেক্ষে ক্লোরিনের রিলেটিভ ভ্যালেন্স কত হবে? 7। কত? যেহেতু 7টা লাস্ট কক্ষে ইলেকট্রন তাই 7। নেক্সট 482 নম্বর কি বলেছে? 482 নম্বর বলেছে দ্য এলিমেন্ট এক্স ইজ এ টেট্রাভ্যালেন্ট অ্যান্ড দ্য এলিমেন্ট ওয়াই ইজ এ বাইভ্যালেন্ট। দ্য এলিমেন্ট অফ এক্স কি বলেছে? টেট্রাভ্যালেন্ট অর্থাৎ চতুর্যোজী। এক্স হচ্ছে চতুর্যোজী আর দ্য এলিমেন্ট অফ ওয়াই ইজ বাইভ্যালেন্ট অর্থাৎ ওয়াই হচ্ছে দ্বিযোজী। দ্য কম্পাউন্ড ফর্মড বাই দিস টু এলিমেন্টস উইল বি, দ্য কম্পাউন্ড অফ ফর্মড বাই দিস টু এলিমেন্ট, এই দুটো এলিমেন্ট বা মৌল দিয়ে কী যৌগ তৈরি হবে তার সংকেত কী? এই সংকেত লেখার নিয়মকে, এটা মৌল লিখলাম এদিকে যোজ্যতা লিখলাম। স্টেপ বাই স্টেপ দেখো কী করে করতে হয়। একদিকে মৌল, একদিকে যোজ্যতা। এখানে মৌলের সংকেত কি? এক্স দেওয়া আছে চিহ্ন। এক্স চিহ্নের মৌলের ভ্যালেন্সি কত বলছে? টেট্রাভ্যালেন্ট। তো 4 লিখে দিলাম। টেট্রাভ্যালেন্ট মানে 4, টেট্রা মানে 4, টেট্রাভ্যালেন্ট 4। তো এক্স হলো টেট্রাভ্যালেন্ট, ওয়াই হচ্ছে বাইভ্যালেন্ট 2 লেখা হলো। X4 এবং Y2 লেখা হলো। এবার এখান থেকে যদি আমরা যোজ্যতা থেকে সংকেত লিখতে হলে আমাদের এটা ক্রস করতে হবে, এরকম একটা ক্রস, মানে এক্স থেকে যাবে নিচের দিকে, এর যোজ্যতা যাবে এর দিকে। এবং দেখো এক্সের যোজ্যতা ওয়াই যোজ্যতা যেহেতু দেওয়া আছে তো প্রত্যেকটা অপশন এক্স থাকে, তো আমরা লিখে নিলাম কত? X2 এলো আর ওয়াই কত এলো? 4 এলো। X2 এবং Y4 দেখো অপশানে নেই। কী করে ভুল হয়েছে কি? ভুল হয়নি। এখানে কি পেলাম আমরা? X2 Y4 পেলাম। যেহেতু দেখো দুটোই কি 2-এর মাল্টিপল, 2-এর মাল্টিপল আমরা 2 দিয়ে ভাগ করে আমরা লিখতে পারি X1 Y2 লিখতে পারি। 2 দিয়ে ভাগ করলে X1 Y2, এটা 2 দিয়ে কাটলে এটা 2, এটা 1 হবে। এবার X1টাকে উল্লেখ করতে হয় না, XY2 কী পেলাম আমরা? XY2। তবে এই যে যৌগ মৌল দুটো এক্স এবং ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? XY2। বোঝা গেল? ভালো করে দেখানো। প্রথমে কি মৌলতে যখন আমরা মৌল থেকে বা যোজ্যতা থেকে সংকেত লিখবো তখন একদিকে হলো মৌলের নাম বা চিহ্ন আর অন্যদিকে হলো যোজ্যতা। এক্সের যোজ্যতা হচ্ছে 4, ওয়াইয়ের যোজ্যতা হচ্ছে 2। এবার ক্রস করলে কী পাবো আমরা? ও এক্সের যোজ্যতা পেলাম কত? এক্সের এখান থেকে এক্সের আসলো ওয়াইয়ের দিকে এবং ওয়াই আসলো এক্সের, এই যোজ্যতা হিসেবে ক্রস করতে হয়। ক্রস করলে কী পাবো আমরা? সংকেতে X2, এক্স কি 2 লিখলাম, ওয়াই হচ্ছে 4, Y4। যেহেতু এটা দুটোই মাল্টিপল, মানে একই জিনিসের মাল্টিপল, সেজন্য এটাকে ভাগ করা যায়। ভাগ করলে কী হবে? X1 Y2, X1 লিখতে হয় না, XY2 হলো উত্তর। নেক্সট 483 নম্বর কী বলেছে? দ্য ফর্মুলা অফ লিথিয়াম নাইট্রাইট ইজ, তখন বলছে লিথিয়াম নাইট্রাইটের ফর্মুলা কী? কিসের? লিথিয়াম নাইট্রাইটের ফর্মুলা। অপশান এতে বলছে Li3N2, অপশান বিতে বলছে LiN, অপশান সিতে বলছে Li3N, আর অপশান দিতে বলছে Li2N। তো এটা জানতে হলে আমাদের যোজ্যতা জানতে হবে। তাই লিথিয়াম নাইট্রেট কী দিয়ে তৈরি? লিথিয়াম আর নাইট্রোজেন তৈরি। লিথিয়ামের যোজ্যতা কত? লিথিয়ামের যোজ্যতা আর নাইট্রোজেনের যোজ্যতা কত হয়? তা না জানলে লিথিয়াম পরমাণু ক্রমাঙ্ক লেখানো কত? 13। লিথিয়াম পরমাণু ক্রমাঙ্ক 3 হয়। ইলেকট্রন বিন্যাসগুলো কত? 2,1, 2,1। নাইট্রোজেন হয় কত? 7। ইলেকট্রন বিন্যাসগুলো কত? 2,5। অর্থাৎ লিথিয়ামের যোজ্যতা কত? যোজ্যতা
এক লিখতে পারো, যেহেতু একটা ইলেকট্রন কী করতে লিথিয়াম ছেড়ে দিয়ে লিথিয়াম অষ্টক পূরণ করে না, লিথিয়াম অষ্টক দেখায় না, কারণ কি লিথিয়ামের কাছের নিষ্ক্রিয় মৌল হচ্ছে কি হিলিয়াম। তাই লিথিয়াম আছে এখানে মাঝে 3, এখান থেকে দুটো নিষ্ক্রিয় মৌল পাবো এর কাছাকাছি, একটা হচ্ছে হিলিয়াম যার পরমাণু নম্বর 2, আর একটা ওকে 10 কি নিয়ন, দুটো পেলাম। এর কাছে কে আসছে, লিথিয়ামের কাছে হিলিয়াম আসছে না নিয়ন আসছে, লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হিলিয়ামের মধ্যে ইলেকট্রন পেয়ে যাচ্ছে, কিন্তু লিথিয়ামকে যদি কার মতো নিয়নের মধ্যে ইলেকট্রন বিন্যাস পেতে হয় ওকে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, 7খানা ইলেকট্রন গ্রহণ করতে হবে, যেটা ইম্পসিবল ব্যাপার। কোনো একটা এলিমেন্ট 7খানা ইলেকট্রন গ্রহণ করতে পারে না। তো তাতে কম্পিউটার খুব ইজি আর কি, তার কাছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকটতম হিলিয়ামের মতো পেয়ে যাওয়া। তাই লিথিয়াম যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কী কত আছে হিলিয়ামের মতো ইলেকট্রন পাচ্ছে, তাই এর যোজ্যতা 1। আর নাইট্রোজেনের যোজ্যতা কত হবে, নাইট্রোজেনকে লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন করার জন্য 3খানা ইলেকট্রন দরকার, তো 3খানা ইলেকট্রন নিয়ে কার মতো হবে, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে। তো এর যোজ্যতা 3, তো কী পেলাম এখান থেকে আমরা পেলাম এলআই যোজ্যতা 1, নাইট্রোজেন যোজ্যতা 3 পেলাম। এবার নেক্সট প্রসেস কী বলেছিলাম, যোজ্যতা পেয়ে গেছি, এবার ক্রস করলে হয়ে গেল সংকেত, এলআই সাথে এটা, এন সাথে এটা। তো তোমরা কী লিখবে এই সংকেতটা, তো লিখতে পারো Li3n অথবা NLi3, মানে Li3n1 মানে N1 N লেখার দরকার নেই 1, অথবা কে লিখতে পারো N আগে লিখে N1 Li3 লিখতে পারো। এই দুটো তো ঠিক না, দুটো ঠিক নয়, এই যে সংকেতটা এটা ঠিক নয়, কারণ কি, কারণ যখন আমরা সংকেত লিখি দেখবে, খেয়াল করে দেখবে যে কোনো সংকেত পদ্ধতিতে প্রথমে যে এলিমেন্টটা থাকে সেটা ধাতুর নেচার, ধাতব নেচার হয়, পরেরটা থাকে কি অধাতব নেচার। যখন কোনো সংকেত লেখা হয় তার মধ্যে প্রথমটা হয় কি, দেখো NaCl, প্রথমটা কি ধাতু, পরেরটা অধাতু। যদি তোমরা বলো না MgCl2, প্রথমটা ধাতু পরেরটা অধাতু। যদি বলো তোমরা ক্যালসিয়াম অক্সাইড, প্রথমটা ধাতু পরেরটা অধাতু। যখন সংকেত লেখা হবে প্রথমটা ধাতু হবে, পরেরটি অধাতু হবে। যদি তোমরা এবার ধরো দুটোই কি যদি অধাতু হয়, যেমন NF3, দুটোই তো অধাতু, NO অধাতু, F অধাতু, তখন কোন অধাতুকে আগে লিখবে। তো নর্মালি তোমাদের জেনে রাখবে, তোমাদের পর্যায় সারণীতে একটা ট্রাম রয়েছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মক অনুসারে যে মৌলে তড়িৎ ঋণাত্মক কম সে থাকবে আগে, যা তড়িৎ ঋণাত্মক বেশি সে থাকবে পরে। এটা হচ্ছে মেন রিজন। মেন রিজনে কি, তড়িৎ ঋণাত্মকের মৌলের মধ্যে যা তড়িৎ ঋণাত্মকতা কী হয় বেশি হয় সে থাকে পরে সংকেতের নিয়মে, আর যা তড়িৎ ঋণাত্মকতা কম সে থাকে আগে। এই নিয়মকে ফলো করে যে কোনো সংকেত লেখা হয়, নইলে কি হবে হ্যাপাজেট চলে আসবে। এই গেল কত 483, উত্তর বোঝা গেছে। 483 উত্তর কী হবে, 483 উত্তর হচ্ছে অপশান সি Li3n, Li3n হচ্ছে উত্তর সি এর। নেক্সট কত 485, 4 8 5, সরি 484, তো 85 কেন 484 কী বলেছে, সিলেক্ট দ্য ইনকারেক্ট ম্যাচ, সিলেক্ট দ্য ইনকারেক্ট ম্যাচ। অপশানে কী বলে এখানে কোশ্চেন দেওয়া আছে এলিমেন্ট ভ্যালেন্সি, এলিমেন্ট ভ্যালেন্সি দেওয়া আছে, কোনটা ইনকারেক্ট মানে ঠিক নয়। অপশান এদিকে আছে হিলিয়াম 0, অপশান বিতে আছে হাইড্রোজেন 1, অপশান সিতে আছে কার্বন 4, আর অপশান দিতে আছে অক্সিজেন 1। কোনটি ঠিক কোনটি ভুল কী করে জানবে, অপশান এতে দেওয়া আছে কত হিলিয়াম AC পরমাণু ক্রমাঙ্ক 2, বিতে কী দেওয়া আছে, বিতে দেওয়া আছে হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক 1, 3-এ দেওয়া আছে কার্বন 6, আর ডিতে দেওয়া আছে কে, ডিতে দেওয়া আছে অক্সিজেন 8। এই তো ইলেকট্রন বিন্যাস করো, হিলিয়ামের এক মানে কে কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, এর কক্ষে থাকবে এটা কে কক্ষে একটা ইলেকট্রন থাকবে, এর কক্ষে কে কক্ষে দুটো, এল কক্ষে 4টে, তো 6টা যেহেতু কে এল, এর কে কক্ষে কটা, কে কক্ষে দুটো, এল কক্ষে কটা 6টা। এবার তোমরা যোজ্যতা বা ভ্যালেন্সি আমরা কী করে বের করি, জেনারেলি আমরা যোজ্যতা বের করি, কোনো একটা মৌল তার সর্বহিত কক্ষে ইলেকট্রন অষ্টক অথবা দত্ত, যারা অষ্টক দেখায় তার অষ্টক, যারা দত্ত দেখায় তারা দত্ত। এই দত্ত অথবা অষ্টক নিয়মকে মেনে মানে ঠিক রাখার জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করে, কী করে যতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করে সেইটা হচ্ছে সেই মৌলের যোজ্যতা। যে হিলিয়াম মেকানিকে, হিলিয়ামের যেহেতু লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে সেটা ইলেকট্রন বিন্যাস অলরেডি কার মতো পেয়ে গেছে, ও নিশ্চয়ই। তো এই ইলেকট্রন দরকার অনেক কিছু হয়, তার যোজ্যতা 0 হবে, কী পাচ্ছে যোজ্যতা, এটা যোজ্যতা 0 হবে। হাইড্রোজেনের লাস্ট করে কটা ইলেকট্রন আছে, কে কক্ষে একটা ইলেকট্রন আছে, এর অষ্টক হয়তো অষ্টক পূরণ করবে না, কারণ নিকটে কি আছে হিলিয়াম, তো হিলিয়াম দত্ত পূরণ করার জন্য এর একটা ইলেকট্রন নিয়ে দত্ত পূরণ হয়ে যাবে, তাই এর যোজ্যতা 1। কার্বনের যোজ্যতা কত, কার্বন হচ্ছে 2,4, এর অষ্টক পূরণ করার জন্য 4টি ইলেকট্রন ছাড়তেও পারে, 4টি ইলেকট্রন গ্রহণও করতে পারে, তাই এর যোজ্যতা কত দেখাবে, এর যোজ্যতা দেখাবে 4। আর অক্সিজেনের যোজ্যতা কত হবে, দেখো অক্সিজেন 2,6, অর্থাৎ সর্বহিত কক্ষে দুটো ইলেকট্রন নিলেই এর অষ্টক পূরণ হয়,
শেষ কক্ষে দুটো ইলেকট্রন নিলেই এর কী হবে, অষ্টক পূরণ হয়, তার ইলেকট্রন হচ্ছে যোজ্যতা 2। আমাদের যোজ্যতা কোনটা ম্যাচ নয় বলেছে, হাইড্রোজেন 0 এটা ঠিক, হিলিয়াম 0 এটা ঠিক, হাইড্রোজেন 1 এটা ঠিক, আর অপশান সিতে বলছে কার্বন 4 এটা ঠিক, আর অপশান ডিতে বলেছে কি অক্সিজেন 2 এটাও ঠিক। এটা ভুল, এটা ভুল। তো উত্তর হলো আমাদের, উত্তর হলো ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 485 নম্বর কোয়েশ্চন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার্টিসিপেট ইন বন্ডিং ইন N2। যে নাম্বার অফ ইলেকট্রনস পার্টিসিপেট ইন বন্ডিং ইন নাইট্রোজেনের ভিতরে কতগুলো ইলেকট্রন বন্ডিংয়ে অংশগ্রহণ করে। তো নাইট্রোজেন N2 দুটো N দিয়ে গঠিত, N এর ইলেকট্রন বিন্যাস কত হবে 2,5, অর্থাৎ শেষ কক্ষে 5টা। যেহেতু N2 দুটো কি সেম এলিমেন্ট, তাই দুটোই নিজেদের মধ্যে যৌগ গঠন করে, তখন করে কি N একটা ইলেকট্রন রেখে দেয়। অষ্টক পূরণ করার জন্য নাইট্রোজেনকে কখানা বন্ধন করতে হবে না, কোনো এলিমেন্ট কখানা সমযোজী বন্ধন করে বোঝার নিয়ম কি, যার যতগুলো ইলেকট্রন কম, অর্থাৎ অষ্টক থেকে কোনো এলিমেন্টের যতগুলো ইলেকট্রন কম থাকে সেই মৌলটি ততগুলো কি করে সমযোজী বন্ধন তৈরি করে। যেহেতু নাইট্রোজেনের লাস্ট ইলেকট্রন 5টা, অষ্টকের যাতে 3টে ইলেকট্রন কম, সুতরাং নাইট্রোজেন অষ্টক পূরণের জন্য 3টে সমযোজী বন্ধন করবে। কটা বন্ধন হবে 3টে। তো এই একটা নাইট্রোজেন একটা ইলেকট্রন দেবে, ইলেকট্রন জোড় গঠন করবে, এই একটা ইলেকট্রন দেবে, এই একটা ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করবে, এই একটা ইলেকট্রন দেবে, এই একটা ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করতে হবে। পেলাম কি আমরা এখান থেকে এন এন এ বন্ধনে দুটো ইলেকট্রন দেয়নি, এ দুটো ইলেকট্রন দেয়নি, দিয়েছে কটা ইলেকট্রন, এই একটা দিয়ে কটা জোর পেয়েছে, দেখো 3খানা জোর পেয়েছি। 3খানা জোর পেলে এই কটা ইলেকট্রন এই টোটালটা ব্যবহার করবে। তো এই নাইট্রোজেন নষ্ট পূরণ হয়েছে 1 2 3 4 5 6 7 8, এই নাইট্রোজেন নষ্ট পূরণ হয়ে গেছে। এই নাইট্রোজেন কী করবে, এই 3টে বন্ধনকে ব্যবহার করবে আর নিচের মাথায় দুটোকে ব্যবহার করবে, এর অষ্ট পূরণ হয়ে গেছে। এই দুটো নাইট্রোজেনের অষ্ট পূরণ হয়ে গেল। সেই সময় কটা ইলেকট্রন শেয়ার অবস্থায় ছিল, টোটাল ইলেকট্রন শেয়ার ছিল কটা, 1 2 3 4 5 6টা ইলেকট্রন শেয়ার অবস্থায় আছে। তো এই ইলেকট্রনকে বলা হয় কি শেয়ার ইলেকট্রন, ইলেকট্রনকে বলা হয় কি শেয়ার ইলেকট্রন। আর এই ইলেকট্রনগুলোকে বলা হয় কি, ইলেকট্রনকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন, মানে এরা কারো সঙ্গ পায়নি, একাই আছে, নিঃসঙ্গ ইলেকট্রন, যেটাকে ইংরেজিতে বলা হয় লোন পেয়ার। এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে আছে। নিঃসঙ্গ ইলেকট্রন একটা থাকে না, সবসময় জোড়ায় থাকে, দুটো করে জোড় হিসেবে থাকে। তো এখান থেকে তোমাদের ডিএড কোশ্চেন, নাইট্রোজেনের কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে দুটো, কারণ এর মাথায় একটা জোড়, এর মাথায় একটা জোড়। নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত, 2। 486 নম্বর প্রশ্নে কি বলেছে, যে দ্য ভেরিয়েবল ভ্যালেন্সি ইন্ডিকেটস, ভেরিয়েবল ভ্যালেন্সি মানে পরিবর্তনশীল যোজ্যতা কি ইন্ডিকেট করে। অপশান এ ভ্যালেন্স ইলেকট্রনস, তার ভ্যালেন্স ইলেকট্রনকে ইন্ডিকেট করে। অপশান বি হচ্ছে ট্রানজিশন এলিমেন্টকে ইন্ডিকেট করে, ট্রানজিশন এলিমেন্ট মানে সন্ধিগত মৌলকে ইন্ডিকেট করে। অপশান বলছে গ্রুপ এলিমেন্টকে ইন্ডিকেট করে, আর অপশান ডি বলছে অ্যালকালাইন এলিমেন্টকে ইন্ডিকেট করে। তো আমরা জানি ভেরিয়েবল ভ্যালেন্সি মানে পরিবর্তনশীল যোজ্যতা কারা দেখায়, পরিবর্তনশীল যোজ্যতা দেখায় সন্ধিগত মৌলগুলি। যেসব সন্ধিগত মৌল রয়েছে তারা প্রত্যেকে কি দেখায়, তারা ভ্যারিয়েবল ভ্যালেন্সি মানে পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। তাই পরিবর্তনশীল যোজ্যতা কাদের ইন্ডিকেট করে, অপশান বি ট্রানজিশন এলিমেন্ট। নেক্সট কত 487 কি বলেছে, 487 কোভ্যালেন্টলি বন্ডেড molecules have the low melting points and boiling points because, যে covalently bonded molecules have the low melting points and boiling points because, সমযোজী বন্ধন মানে covalently bonded molecule মানে সমযোজী বন্ধনযুক্ত অণুগুলো কি দেখায়, কম গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখায়। তার কারণ কি, অপশানে বলেছে ইন্টারমলিকুলার ফোর্স আর মডারেট, তাদের মধ্যবর্তী যে দুটো অণুর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স হয় মানে নিজেদের মধ্যে যে ফোর্স, সেটা কি হয় মডারেট হয়। অপশান বিতে বলছে ইন্টারমলিকুলার ফোর্সেস আর স্ট্রং মানে তাদের মধ্যবর্তী যে দুটো পরমাণুর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স সেটাও স্ট্রং হয়। অপশান সি বলেছে ইন্টারমলিকুলার ফোর্সেস আর উইক, ইন্টারমলিকুলার ফোর্স খুব দুর্বল হয়। আর অপশান ডিতে বলেছে কি ইন্টারমলিকুলার ফোর্সেস আর ভেরি স্ট্রং খুব উচ্চ হয়। তবে আমাদের যে কোভ্যালেন্ট বন্ডের যে মলিকুলগুলো কীভাবে বন্ধন তৈরি করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন বন্ধন তৈরি করে। আর আমরা জানি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটা অত্যন্ত দুর্বল বন্ধন হয়। দুটো ইন্টারমলিকুলার ফোর্স তাদের মধ্যে কী হয় ভেরি উইক।
ইন্টারমিডিয়েট ফোর্স থেকে ভেরি উইক, অর্থাৎ অপশন সি হচ্ছে উইক আমাদের অ্যান্সার। ইন্টারমিডিয়েট ফোর্স তাদের মধ্যে উইক থাকার জন্য এদের বয়েলিং এবং মেল্টিং পয়েন্ট খুব কম থাকে, অর্থাৎ খুব কম তাপ দিলেই বন্ধন ভেঙে যায়, খুব কম তাপে বন্ধন ভেঙে যায়। নেক্সট 488 কি বলছে 488তে, বন্ডস মেড অফ এলিমেন্টস উইথ লার্জ অ্যাটম আর, যে বন্ডস আর মেড অফ এলিমেন্টস উইথ লার্জ অ্যাটম আর, অপশান এ ভেরি উইক, অপশান বি স্ট্রং, অপশান বি ভেরি স্ট্রং, অপশান ডি উইক। বলছে বন্ডস মেড অফ এলিমেন্ট উইথ লার্জ অ্যাটম, মানে অ্যাটমের সাইজ যদি বড় বড় হয়ে যায়, অ্যাটমের সাইজ যখন বড় বড় হয়ে যাবে তখন তাদের মধ্যে যে বন্ড হবে সেই বন্ডটা দুর্বল হবে না স্ট্রং হবে। তো যখন কোনো অ্যাটমের সাইজ যখন বড় হয়ে যায় তখন তাদের মধ্যে গঠিত বন্ধনও কী হবে, দুর্বল হবে। তো গঠিত বন্ধনও তাদের মধ্যে কী হবে, দুর্বল হবে। কারণ কি, কারণ তাদের ক্ষেত্রে নিউক্লিয়াস বন্ধন থেকে অনেক দূরে থাকে। নিউক্লিয়াস বন্ধন থেকে দূরে থাকলে সেই নিউক্লিয়াস বন্ধনের উপরে কোনো রকম কী রাখতে পারে না, ততটা মানে অতটা স্ট্রঙ্গার ফোর্স রাখতে পারে না নিজেদের মধ্যে। যখন মলিকুলার সাইজ, দুটো মলিকুলার সাইজে বড় বড় মলিকুলার সাইজে অংশগ্রহণ করে বন্ধনে, তখন এই যেখানে যে ইলেকট্রন শেয়ার কোথায় ঘটে, আউটার মোস্ট শেল ইলেকট্রন শেয়ার ঘটে। ইলেকট্রন শেয়ার সবসময় ঘটে আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন শেয়ার ঘটে, অথবা ইলেকট্রন যে ট্রান্সফার ঘটে কোথা থেকে, পুরো ট্রান্সফার ঘটে আউটার মোস্ট শেল থেকে। তখন আউটার মোস্ট শেল অনেক দূরে থাকে, তো বোঝা যায় আকারগুলো যখন বড় হয়ে যাবে তখন এই নিউক্লিয়াস, এই যে বন্ধনটা কেন স্টেবল হয়, স্টেবল হয় এই বন্ধনের নিউক্লিয়াস এই ইলেকট্রন জোরকে কী করে, এরা আকর্ষণ করে রাখে বলেই তো এর বন্ধনটা অনেক সময় ভালো হয়ে থাকে বন্ধন। যখন এদের সাইজ অনেক বড় হবে তখন এই বন্ধনটা মাঝের যে বন্ধন, মাঝে যে ইলেকট্রন, সে ট্রান্সফার ইলেকট্রন হোক অথবা শেয়ারিং ইলেকট্রন হোক, সেই ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াসের অতটা টান বা আকর্ষণ বল থাকে না, না থাকার জন্য বন্ধন অনেকটা দুর্বল হয়। উত্তর হবে কি ভেরি উইক, উত্তর হবে অপশান এ হচ্ছে অ্যান্সার। নেক্সট 489 489 কি বলেছে, বলেছে যে দ্য সেমিকন্ডাক্টর হ্যাজ জেনারেলি ভ্যালেন্স ইলেকট্রন। সেমিকন্ডাক্টর যেগুলো তাদের কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে, জেনারেলি কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে কাদের, সেমিকন্ডাক্টরগুলো। তা সেমিকন্ডাক্টরগুলো আছে কি কি, আমাদের সেমিকন্ডাক্টর হচ্ছে সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী উদাহরণ হচ্ছে কি সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এরা হচ্ছে অর্ধপরিবাহী। আমাদের যে অর্ধপরিবাহী যেগুলো আছে তাদের উত্তর হচ্ছে, তাদের নাম কি, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর মানে এরা কোনগুলো, এরা দেখো এই সিলিকন, এরা কোন গ্রুপের এলিমেন্ট, এরা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট। এরা কি গ্রুপ 14 এলিমেন্ট। তো যদি এরা গ্রুপ 14 এলিমেন্ট, তাই এদের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে, এদের শেষ কক্ষে 4টে করে ইলেকট্রন থাকে। কটা ইলেকট্রন থাকে, 4টে করে ইলেকট্রন থাকে। তার উত্তরের অপশান বি। এবার নেক্সট এবং শেষ কোশ্চেন, আমাদের যে কোভ্যালেন্ট যে বন্ডিং ছিল, কেমিক্যাল বন্ডিং বা ভ্যালেন্সির যে টপিক, তার শেষ কোশ্চেন কি বলেছে, 490 নম্বর প্রশ্ন বলেছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রপার্টি অফ আয়নিক কম্পাউন্ডস। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রপার্টি অফ আয়নিক কম্পাউন্ড, কোনটা আয়নিক কম্পাউন্ডের প্রপার্টিজ। অপশান এ বলেছে দে আর মোল্ডি অ্যান্ড সফট, তারা কি হয়, সফট হয় এবং নরম হয়। অপশান বি বলেছে কি দে আর কোঅর্ডিনেট বন্ডস ডিসপ্লে, তারা কো কানেকটিভ বন্ড ডিসপ্লে। অপশান সিতে বলছে দে হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্টস। অপশান ডি বলছে দে আর সলিবল ইন কেরোসিন। কী বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রপার্টি অফ আয়নিক কম্পাউন্ডস, কোনটা আয়নিক কম্পাউন্ডের প্রপার্টি মানে ধর্ম, কোনটা কোনটা আয়নিক কম্পাউন্ডের ধর্ম জানতে চেয়েছে। অপশান ডি বলছে দে আর মল্ডি অ্যান্ড সফট, তারা অনেকটা নরম এবং কাদার মতো হয় না। আয়নিক কম্পাউন্ডগুলো অনেকটা হার্ড হয় এবং স্ট্রং হয়। অপশান বিতে বলছে দে আর কো কানেকটিভ বন্ড ডিসপ্লে, তাদের মধ্যে কো কানেকটিভ বন্ড দেখা যায় না। অপশান সিতে কি বলেছে দে হ্যাভ হাই মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। তো অপশান এতে কি হচ্ছে ভুল গেছে, অপশান বি গেছে ভুল। অপশান সি দেখো কি বলেছে, ডি। অপশান সিতে কি বলেছে, অপশান সি বলেছে দে হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট, তাদের উচ্চ গলনাঙ্ক শোনাঙ্ক থাকে। আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক শোনাঙ্ক উচ্চ হয় কারণ আয়নীয় যৌগগুলোর আয়নগুলি অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি তীব্র তড়িৎ
বল দ্বারা যুক্ত থাকে, স্থির তড়িৎ বল দ্বারা যুক্ত থাকে, সেটা স্ট্রং স্থির তড়িৎ বল দ্বারা যুক্ত থাকে। আর 4 নম্বর বলছে দে আর সলিবল ইন কেরোসিন, তারা কেরোসিনে সলিবল হয়, এটাও ভুল। কেরোসিন মানে কি জৈব দ্রাবক, তো জৈব দ্রাবকে আয়নীয় কম্পাউন্ডগুলো দ্রবীভূত হয় না, তার উত্তরের মধ্যে অপশান সি হলো অ্যান্সার। এখানেই শেষ করছি আজকের টপিক এবং আজকের মানে ভিডিও শর্ট সেশন এবং টপিক কি ভ্যালেন্সি অ্যান্ড কেমিক্যাল বর্নিং। এই পর্যন্ত তোমাদের কয়েকটা যে চ্যাপ্টারগুলো করানো হয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার তোমরা কোথায় পেয়ে যাবে, আমার ভিডিওর প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। এখানে অনেকগুলো চ্যাপ্টার প্রায় করানো হয়ে গেছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই বাকি ভিডিওগুলো দেখে নিও এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি ভিডিওগুলোকে শেয়ার করবে এবং তত বেশি লাইক করবে, তত আমি আরও দ্রুত ভিডিও আপলোড করতে পারবো। থ্যাংক ইউ।